জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি সানিম রিধা। অস্ত্রবিরতি কার্যকর হতে না হতেই তা লঙ্ঘনের খবর ইসরায়েলের প্রতি চরম ক্ষুব্ধ, বিরক্ত এবং অসন্তুষ্ট হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলকে হুঁশিয়ারি করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আর একটা বোমাও যেন ইরানে না পড়ে। তবে অস্ত্রবিরতি কার্যকরের ৩ ঘন্টা পার হওয়ার আগেই তা লঙ্ঘনের অভিযোগ এনেছেন ইরান ইসরায়েল দুই দেশের বিরুদ্ধে। এর আগে ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় অস্ত্রবিরতির খসড়ায় সম্মতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভোর থেকে অস্ত্রবিরতি কার্যকর হলেও উচ্চ সতর্ক থাকার কথা জানায় ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে অস্ত্রবিরতি কার্যকরের আগে সংঘাতের ১২তম দিন সোমবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করে ইরান। বীরশেবা সহ ইসরায়েলের বিভিন্ন শহরেও ইরানের হামলায় প্রাণহানি হয় অনেকের। রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ভোরে সবশেষ ক্ষেপণাস্ত্রটি ছোঁড়ার পর থেকে নীরব আছে তেহরান। বিরামহীন হামলা, পাল্টা হামলা ও ২ সপ্তাহের এই সংঘাতে দেশটিতে ৬০০-র বেশি মানুষ নিহতর খবর নিশ্চিত করেছে তেহরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইরান ইসরায়েলের সংঘাতের প্রায় ২ সপ্তাহ পর অস্ত্রবিরতির দুই দেশের সম্মতি ঘোষণায় জ্বালানি তেলের দাম কমল বিশ্ববাজারে। মঙ্গলবার এক ধাক্কায় প্রায় ৫% দর পড়ে যায় অপরিশোধিত তেলের বাজারে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেল তেলের দাম নেমে আসে $৬৮, যা ১৩ জুন ইরান ইসরায়েলি হামলার সময় ছিল অনেকটা বেশি। তেল ও গ্যাস বাণিজ্যের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালী বন্ধের সংখ্যায় সম্প্রতি তেলের দাম বাড়তে বাড়তে ব্যারেল প্রতি $৮১ পৌঁছেছিল। ইরান ইসরায়েল অস্ত্রবিরতির খবরে ঊর্ধ্বমুখী এশিয়ার পুঁজিবাজার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় ৮,৯৭৪ কোটি টাকার ১৭টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে অংশ নেন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় জনসমাজের সমন্বিত সেবাসহ ২টি প্রকল্প, ৭টি বিভাগীয় শহরের ২০০ শয্যার মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ। সভায় পরিকল্পনা উপদেষ্টা অনুমোদিত অন্তত ১৫টি প্রকল্প নিয়ে একনেক সদস্যদের অবহিত করেন। প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সাক্ষাৎ করেন তিনি। এ সময় কসোভোর রাষ্ট্রদূতকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানের কথা স্মরণ করে কসোভোর জনগণের স্বাধীনতা, শান্তি এবং সার্বভৌমত্বের প্রতি তাদের প্রতিশ্রুতির প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। এ সময় কসোভোর পাশে বাংলাদেশ থাকায় কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত। পাশাপাশি বাংলাদেশকে কসোভোর গুরুত্বপূর্ণ অংশীদার বলেও সম্বোধন করেন রাষ্ট্রদূত। আর কসোভোতে গ্রামীণ ট্রাস্ট উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন লুলজিম প্লানা। বাংলাদেশের জন্য $১৩০ কোটি ঋণ ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটির সঙ্গে চলমান $৪৭০ কোটি ঋণ কর্মসূচি থেকে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ পেতে যাচ্ছে বাংলাদেশ। স্থানীয় সময়ে সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে IMF-এর সদর দপ্তরে নির্বাহী সভার বৈঠকে কিস্তি ছাড় করা হয়। এর আগে ৩ কিস্তিতে $২৩১ কোটি পেয়েছে বাংলাদেশ। আর চতুর্থ কিস্তির অর্থ গত বছরের ডিসেম্বরে পাওয়ার কথা ছিল, তবে শর্ত না মানায় শেষ পর্যন্ত তা ঝুলে যায়। এরপর গত মে মাসে সমঝোতা হয়, যার আলোকে IMF ঋণের ২ কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাবটি নির্বাহী পর্ষদের বৈঠকে উপস্থাপন করা হয়। বৈঠক শেষে IMF-এর উপব্যবস্থাপনা পরিচালক নিগেল ক্লার্ক এক বিবৃতিতে জানান, ডলারের দর বাজারের উপর ছেড়ে দেওয়া এবং রাজস্ব সংগ্রহ বাড়ানোর উদ্যোগে সন্তুষ্ট তারা। তবে বাংলাদেশের মধ্যম আয়ের দেশ পরিণত হতে হলে কাঠামোগত টেকসই সংস্কার জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে এই মুহূর্তে আইএমএফ এর ঋণের কিস্তি ছাড় প্রয়োজন ছিল বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। মঙ্গলবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে গুগল পে চালুর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে জানিয়ে কিছু ব্যাংকে একীভূতকরণ করাতেই হবে বলে জানান তিনি। দুটো প্রধান দায়িত্ব, একটা হচ্ছে প্রাইস স্টেবিলিটি, অর্থাৎ মূল্যস্ফীতিকে কমিয়ে আনা। আমরা সেটাই কাজ করছি, আমরা সফল হব কোনো সন্দেহ নাই। আমরা সাফল্যের দিকেই যাচ্ছি এবং আরেকটু সময় লাগবে। আমি চাচ্ছি এটাকে 5%-এর নিচে কমিয়ে আনতে, যদিও সরকারিভাবে বলা হচ্ছে 6.5 ইত্যাদি। স্টেবিলিটিটাকে ধরে রাখা এবং ফিরিয়ে আনা, আরো স্ট্রঙ্গার ব্যাংক সিস্টেম করতে কিছু একীভূতকরণ করতেই হবে আমাদেরকে। আপনারা হয়তো জেনেছেন আজকেও গতকাল আইএমএফ এর অ্যাপ্রুভালটা মানে বোর্ড অ্যাপ্রুভাল হয়ে গেছে। অর্থাৎ আমরা সময় নিয়েছি একটু বেশি, কিন্তু এটা দরকার ছিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 10টার পর বৈঠকটি হয়। এরপর সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এর সাথেও বৈঠক করেন বিএনপি মহাসচিব। বিএনপির 9 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে জানানো হয় বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে চীন। পাশাপাশি নতুন সরকারের সাথে কাজ করতেও আগ্রহভাবে অপেক্ষা করছে দেশটির সরকার। বাংলাদেশের কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি জানান তারা। আর বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়ে সহায়তা প্রদানের আহ্বান জানায় বিএনপির প্রতিনিধি দল। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে 22 জুন দেশটিতে যায় বিএনপির প্রতিনিধি দল। নির্বাচিত সরকার ছাড়া কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। উত্তরায় বিএনপির রাষ্ট্র সংস্কারের 31 দফা লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি কথা বলেন। বিশ্বের কোনো দেশই রাজনৈতিক সরকারের বাইরে অর্থনৈতিক উন্নয়নের নজির নেই উল্লেখ করে মিন্টু বলেন, দেশের অগ্রগতির স্বার্থে আগে প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। দেশে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের পরিস্থিতি সৃষ্টিকারীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান আব্দুল আওয়াল মিন্টু। একটা দেশে যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে সেই দেশ উন্নয়ন হয়েছে এরকম কোনো দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না। ওই দেশে এরকমই হয় মব জাস্টিস। আর এই মব জাস্টিস কারা শুরু করছে আপনারা ভালো করে দেখেন। আমরা দাবি করি যারা এই মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। যারা বিতর্কিত নির্বাচনের দায়িত্ব ছিল বিএনপি অবশ্যই তাদের বিচার চায়, তবে সেটি মব কিংবা হেনস্থার মাধ্যমে নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। এই সরকার জনগণের আন্দোলনের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এরা অতি শীঘ্র নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের ইচ্ছা মতো সরকার গঠনের সুযোগ দেবেন। আর যে কদিন আছেন তারা জননিরাপত্তা, মানুষের নিরাপত্তা, সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক অথবা সামাজিক সন্ত্রাসীদের হাতে বা সামাজিক কোনো ঘটনার কারণে মানুষ যাতে নিরাপত্তাহীন না থাকে সেই বিষয়টি আপনাদের দেখতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামীর দলীয় প্রতীক দাড়ি পাল্লা পুনর্বহাল করে নিবন্ধন ফিরিয়ে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে নির্বাচন কমিশন তা নিশ্চিত করে। এর আগে 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে আপিল করলে 2023 সালের নভেম্বরে আইনজীবীর অনুপস্থিতি দেখিয়ে আপিল খারিজ করে আপিল বিভাগ। সবশেষ 4 জুন ইসির 6ষ্ঠ কমিশন সভায় জামাতের নিবন্ধন ও প্রতীক ইস্যু নিয়ে বিস্তারিত পর্যালোচনা শেষে জামায়াত ইসলামীর নিবন্ধন ও দাড়ি পাল্লার প্রতীক ফিরিয়ে দেওয়ার বিষয়টি সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছিল ইসি। এ বিষয়ে জামায়াত ইসলামীর আইনজীবী শিশির মনির বলেন, রায়ের ফলে সকলকে সাথে নিয়ে গণতান্ত্রিক রাজনীতি করার সুযোগ তৈরি হয়েছে। সকলকে সাথে নিয়ে
গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক রাজনীতি করার একটি অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। ন্যায় এবং জাস্টিস প্রতিষ্ঠা করার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড পরিচালনা করার জন্য a window has been open, and registration প্রক্রিয়া with this symbol in its original form was prerequisite, and it has been done today. জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে বাংলাদেশ জামায়াত ইসলামীর সামনে বড় ধরনের ভূমিকা পালন করার সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে নিবন্ধন ফিরে পাওয়ার পর জুলাই যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে তিনি বলেন, বর্তমানে সরকারের নিরপেক্ষতার উপর আস্থা রাখতে চায় জামায়াত। জাতির আকাঙ্ক্ষা পূরণে ইসির নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবে বলেও আশা করেন তিনি। যদি আমাদের প্রতি দয়া না করতেন তাহলে আমরা এটা ফিরে পেতাম না। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পিছনে জুলাই অভ্যুত্থানেও যারা অসাধারণ ত্যাগ কোরবানি করে রাজনীতির এই পরিবর্তনে ভূমিকা রেখেছেন, আজকের এই সুক্রিয়া এবং আনন্দের মুহূর্তে সেই অসাধারণ আন্দোলনের জীবনদানকারী এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার ব্যাপারে আমরা আস্থা রাখতে চাই, কারণ এটা জন আকাঙ্ক্ষার ভিত্তিতেই এই সরকার দায়িত্ব পালন করছে। আমরা আশা করব নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য জাতির প্রতি কৃত যে অঙ্গীকার এই সরকারের, তিনি সেই অঙ্গীকারের প্রতি কমিটেড, প্রতিশ্রুতিবদ্ধ এবং শক্ত থাকবেন, সোজা থাকবেন, নিরপেক্ষ থাকবেন। মব নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ধরনের মবকে প্রশ্রয় দেওয়া হবে না, মামলা করে দোষীদের আইনের আওতায় আনা হবে। সাবেক প্রধান নির্বাচন কমিশনের বাসায় মব সৃষ্টির ঘটনায় মামলা করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দাবি আদায়ে সড়ক অবরোধ করা যাবে না বলে জানান ডিএমপির কমিশনার। এজন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না, আমরা অনেক মামলাও নিয়ে নিছি, ইভেন আমরা গ্রেভিয়ার্ড সেকশনে মামলা নিচ্ছি, ছিনতাইয়ের মামলা বা রোবারির মামলা বা ডাকাতির ধরনের মামলাও আমরা নিয়ে নিছি। কেউ আইন হাতে তুলে নেওয়ার অধিকার রাখি না, এটা পুলিশের দায়িত্ব, পুলিশ ব্যবস্থা নিবে। আমরা যদি ব্যবস্থা না নিই, আমার যেসব অবস্থা ব্যবস্থা নিবে না, আমি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিব। এদিকে সাবেক নির্বাচন কমিশনার একে নুরুল হুদাকে হেনস্থার ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, মব ভায়োলেন্স বন্ধ হয়নি, তবে কমছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, জড়িতদের ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় উপদেষ্টা আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে আওয়ামী লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকাটা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, যারা পার্টিসিপেট করে তাদের উপরেও কিন্তু নির্ভর করে। এই জন্য আপনারা সবসময় বলবেন, তাদেরও বলবেন, যদি নির্বাচনটা ভালো হয়, যে জিতে তার জন্য কিন্তু একটু ভালো হয়, ভালো নির্বাচনে জিতলে সিটা যেটা এইটা মানে কেউ এই ধরনের ঘটনা আশা করে নেই, এটা জন্য আমরা সবাই দুঃখিত এবং এই ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হবে। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় অফিসের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম ও ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট বিপ্লব উদ্যান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে এনসিপির নেতাকর্মীরা। পরে প্রবর্তক মোড় হয়ে পুনরায় বিপ্লব উদ্যানে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন স্লোগানে হামলার প্রতিবাদ জানান তারা। বলেন, এনসিপি যখন সারা দেশে গণমানুষের দলের পরিণত হচ্ছে, তখনই
দুষ্কৃতিকারীরা নানা ষড়যন্ত্র শুরু করেছে। এদিকে ময়মনসিংহ বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। নগরীর টাউন হল মোড়ে নেতাকর্মীরা জড়ো হয়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে। বলেন, নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ভীতি তৈরি করতে কেন্দ্রীয় অফিসের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে নতুন বাজার মোড়ে এসে শেষ হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য 1 জুলাই দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই সঙ্গে তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীও নিয়োগ দিয়েছেন আদালত। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 সকালে এ আদেশ দেন। এ মামলায় শেখ হাসিনার সঙ্গে অন্য 2 জন আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে মামুনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত বছরের 5 আগস্ট আশুলিয়ায় 6 জনকে হত্যার পর তাদের মরদেহ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আগামী 2রা জুলাই পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন আদালতকে জানান, মামলার তদন্ত প্রতিবেদন 16 জনের নাম এসেছে। এর মধ্যে গ্রেপ্তার আছেন 7 জন। এদিকে গুমের মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী 24 আগস্ট পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা অ্যান্ড 2 আদার্সের পত্রিকা বিজ্ঞপ্তি দাখিলের জন্য পত্রিকা বিজ্ঞপ্তি আমরা প্রসিকিউশনের পক্ষে পত্রিকা বিজ্ঞপ্তি চাওয়া হয়েছিল। ট্রাইব্যুনাল পত্রিকা বিজ্ঞপ্তি দিয়েছিলেন, পত্রিকা পেপার পাবলিকেশন হয়েছে, পত্রিকা বিজ্ঞপ্তি নথিতে সামিল হয়েছে। পরবর্তী দিন চার্জ হিয়ারিংয়ের জন্য অর্থাৎ 1 জুলাই ধার্য করা হয়েছে এবং ইতিমধ্যে ট্রাইব্যুনাল অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন। তারপর 1 জুলাই চার্জ হিয়ারিং হবে। দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেয়ে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করা হয়েছে, এমনটি জানিয়েছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। বলেন, আইনজীবীর মাধ্যমে পাঠানো চিঠিতে উল্টো ব্রিটেনের রাজনীতিকে খাটো করছেন টিউলিপ। মঙ্গলবার সংস্থাটির চেয়ারম্যান বলেন, টিউলিপ বাংলাদেশের আদালতে উপস্থিত না হলে প্রয়োজনে তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে হাজির করা হবে। মঙ্গলবার সংস্থাটির কার্যালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির মামলার কারণে ব্রিটেনের রাজনীতি ভেঙে পড়বে এমন প্রশ্ন তুলে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, আইনজীবীর মাধ্যমে পাঠানো চিঠিতে উল্টো ব্রিটেনের রাজনীতিকে খাটো করছেন টিউলিপ সিদ্দিকী। বাংলাদেশি নাগরিক হিসেবে দুর্নীতির তথ্য প্রমাণ পেয়ে তার ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের আদালতে এসে তাকে আইনি মোকাবেলা করতে হবে বলেও জানান তিনি। টিউলিপ সিদ্দিকীর কেসটা কি এমনই কোনো কেস যেটা ব্রিটেনের ভঙ্গুর রাজনীতিকে আরও ভঙ্গুর করে তুলবে? টিউলিপ সিদ্দিক নিশ্চয়ই আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল হয়ে তিনি বাংলাদেশের যে চলমান আইন, আমাদের দেশের যে আইন, সেই আইন মোতাবেক তিনি সেটার মোকাবেলা করবেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন ইশরাক হোসেনের সমর্থকদের 2 গ্রুপের মারামারিতে জড়ানোর ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 5 জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় চলে এই সংঘর্ষ। এসব ঘটনায় ভিডিও ধারণ করায় এখন টিভি সহ সাংবাদিকদের হামলার হুমকি সহ কাজে বাধা দেওয়া হয়। সংঘর্ষের ঘটনায় একটি পক্ষে নেতৃত্বে ছিলেন আরিফুজ্জামান প্রিন্স, তিনি একই সাথে নগর ভবনের কর্মকর্তা রয়েছেন। অন্য গ্রুপকে নেতৃত্ব দিয়েছেন আরেক শ্রমিক দল নেতা আরিফ চৌধুরী, তিনি নগর ভবনের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি। জানা যায়, সকালে প্রকৌশলী বিভাগের প্রবেশ এবং আন্দোলনের স্থলে নেতৃত্ব দেয়াকে ঘিরে সংঘর্ষে জড়ায় 2 গ্রুপ। এই ঘটনায় এক সেবাগৃহীতার উপরও হামলা করা হয়, পরে একজনকে আটক করে পুলিশ। এদিকে এখন টেলিভিশন ইশরাক হোসেন বলেন, নগর ভবনের সেবা বিঘ্নিত ও শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করতে উপদেষ্টা আসিফের লোকজন সেবাদানকারী কর্মচারীদের উপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে। বিশৃঙ্খলা সৃষ্টি করে সেখানে জনগণের পুরো দৃষ্টিটা এমন ভাবে ঘুরিয়ে দেওয়া যায় যাতে করে মনে হয় যে নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে এবং এখানে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। স্ক্রু ড্রাইভার, হাতুড়ি এবং দেশীয় অস্ত্রশস্ত্র এবং কারো একজনের কাছে আগ্নেয়াস্ত্র দেখা গেছে, এটা আমি যেটা শুনতে পেরেছি।
চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করা সহ ৩ দফা দাবিতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। দুপুর 12টায় যমুনা অভিমুখী যাওয়ার ঘোষণা থাকলেও আন্দোলনকারীরা বলছেন আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। অভিযোগ, আওয়ামী সরকারের পতনের পর দাবির পক্ষে রাজপথে নামার বিভিন্ন মহলের আশ্বাস মিললেও শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি। এজন্য 22 জুন থেকে কর্মসূচি শুরু করেন তারা। দাবি মেনে নেয়ার সুনির্দিষ্ট বার্তা না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা তাদের। চাকরি চলে যাওয়ার পর থেকে মানবেতর জীবনযাপন করার কথাও জানান বিডিআরের সাবেক সদস্যরা। গত 8 মাস পর্যন্ত আমরা আন্দোলন করতেছি। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ চেয়েছি, আইন উপদেষ্টার কাছে চেয়েছি, প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছি। আমাদের সাথে কেউ কোনো সাক্ষাৎ করে না। একজন কেউ অটো চালাইছে, কেউ সিকিউরিটি গার্ডে চাকরি করেছে, কেউ ব্যবসা, কাঁচামালের ব্যবসা, এই ধরনের কেউ ভালো অবস্থায় নেই। সুনির্দিষ্ট কোনো তথ্য পাচ্ছি না, তো আমরা অপেক্ষায় আছি। আমাদের দাবিগুলি স্পষ্ট। আমরা 3টা দাবি নিয়ে আজকে 3 দিন যাবৎ ঢাকার রাজপথে আমরা অবস্থান করতেছি। ধর্ষণ মামলায় অভিযুক্ত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2 ছাত্রকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুর 12টার দিকে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত 2 জন সমাজবিজ্ঞান বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী স্বাগত দাস, পার্থ ও শান্ততার আদনান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি থেকে 2 ছাত্রের আজীবনের জন্য বহিষ্কারের সুপারিশ করা হয়। পরে সিন্ডিকেট সভায় নেওয়া হয় সিদ্ধান্ত। এর আগে গত 2রা মে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মেসে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে এই শিক্ষার্থীদের বিরুদ্ধে। পরে 19 জন ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে লিখিত অভিযোগ করলে সেদিনই তাকে গ্রেফতার করে পুলিশ। সিলেটে বন্ধ থাকা পাথর কোয়ারি খুলে না দেওয়া হলে সর্বাত্মক কর্মবিরতির আলটিমেটাম দিয়েছে পাথর কোয়ারি সংশ্লিষ্ট শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে বন্ধ থাকা পাথর কোয়ারিগুলো পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করে ঘোষণা দেন তারা। এর আগে সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন পাথর খান সংশ্লিষ্ট 8টি সংগঠনের প্রায় 5 শতাধিক সদস্য। এ সময় বক্তারা বলেন, এই শিল্প উপলক্ষে লক্ষাধিক মানুষের জীবন জীবিকা নির্ভর করছে। তাই প্রকৃতি ও পরিবেশ ক্ষতি না করেও কিভাবে পাথর উত্তোলন করা যায় সে ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেয়ার দাবি জানান তারা। আগামী 3 দিনের মধ্যে দাবি আদায় না হলে 28 জুন থেকে সিলেটের সব পাথর কোয়ারির লোড আনলোড বন্ধ রেখে কর্মবিরতির ঘোষণা দেন নেতাকর্মীরা। 16 বছর একটা সরকার ছিল, এই পাথর উত্তোলন বন্ধ করে পার্শ্ববর্তী দেশ থেকে তাদের মনমতো মানুষ দিয়ে এককভাবে তারা ব্যবসা করেছে। সেখানে লক্ষ লক্ষ শ্রমিক বেকার থেকেছে, দেশের ব্যবসায়ীরা ব্যবসায়ী করতে পারে না। ভারত ডিনামাইট পাঠিয়ে সেই পাথরগুলো ভেঙে আমাদের দেশে পাঠিয়ে দিচ্ছে এবং ইভেন তারা বাঁধ নির্মাণ করে সেই পথটুকু রুদ্ধ করে সেই পাথরগুলো তারা কোনো কোনো ক্ষেত্রে আটকিয়ে দিচ্ছে। এতে হচ্ছে কি আমাদের নাব্যতা একদমই নাই বললেই চলে। শরীয়তপুর সদর হাসপাতালে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার সকালে মাদারীপুর সহকারী পরিচালকের কার্যালয়ে 5 সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা শেষে দুদক জানায়, রোগীর জিম্মি করে অর্থ আদায়, সেবার বিনিময়ে ঘুষ, খাবার ক্যান্টিনে অপরিচ্ছন্নতা ও নিম্নমানের খাবার পরিবেশন, টিকিটের ক্ষেত্রে দ্বিগুণ টাকা ও হাসপাতাল জুড়ে দালালের দৌরত্বের সকল অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এছাড়াও টেন্ডার বাণিজ্য ও ক্লিনিক বাণিজ্যের বিষয়ে অভিযান পরিচালনা করে দুদক। এ বিষয়ে লিখিতভাবে জানিয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানায় দুদক। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শ্রম আইন সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। মঙ্গলবার সকালে উসমানী স্মৃতি মিলনায়তনে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, বাংলাদেশের শ্রমিক অধিকার নিয়ে বিদেশি ফোরামের প্রশ্নের মুখোমুখি হওয়ায় স্বাধীন দেশ হিসেবে লজ্জার। অনেক ইন্ডাস্ট্রি আছে যেখানে মালিক পক্ষ যেভাবে শ্রমিকদের সাথে কাজ করেন, শ্রমিকদের সাথে যেভাবে তারা শ্রমিকদের লুক আফটার করেন, আমি নাম বলতে চাই না, বেশ কিছুকে জানি, তারা অনেকেই এখানে আছেন, প্রায় প্রত্যেকেই এখানে অ্যাওয়ার্ডের জন্য যারা আসছেন প্রত্যেকের ফ্যাক্টরিতে হয়তো এরকমই। আমি আশা করব যারা এখানে শিল্প উদ্যোক্তা আছেন তাদের কিন্তু একটা দায়িত্ব
লুক আফটার দেয়ার ওন ওয়ার্কার্স। ওয়ার্কাররা তার জন্য কিন্তু জীবন দিচ্ছে, ওয়ার্কাররা তার জন্য সবকিছু দিচ্ছে। ওয়ার্কাররা যদি আপনাদের সাথে কাজ না করে তাহলে আপনি আজকে এই অবস্থাতে পৌঁছতেন না। নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার কণ্ঠশিল্পী মঈনুল ইসলাম নোবেলকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার এই আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহরা মাহবুব। আদালতের জামিন শুনানিতে তার স্ত্রীর পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় তাকে জামিন দেন আদালত। শুনানি শেষে দুপক্ষের আইনজীবী বলেন সামান্য ভুল বোঝাবুঝির কারণে মামলা হয়েছিল। জামিনের পর মামলার বাদী তার স্ত্রীও সন্তুষ্ট বলে জানান। আদালতের নির্দেশে 19 জুন কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে 20 মে গ্রেপ্তার হয় নোবেলকে। জাতীয় পর্যায়ে ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক সহ সামরিক বেসামরিক বিভিন্ন সংস্থার প্রায় 1000 খানেক ক্রীড়াপ্রেমীর অংশগ্রহণে ঢাকায় হয়ে গেল অলিম্পিক ডে রান 2025। সকালে জাতীয় স্টেডিয়ামে অলিম্পিক ডে রান 2025-এর সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, একতা ও শৃঙ্খলা চর্চা করতে অলিম্পিক ডে রানের প্রয়োজন। খেলাধুলায় উৎসাহিত করতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে বছরব্যাপী বিভিন্ন শারীরিক কার্যক্রম আয়োজন করা হবে বলেও জানান তিনি। সারা দেশে খেলাধুলাকে ছড়িয়ে দিয়ে শরীর চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান সেনা প্রধান। আমি নিশ্চিত যে আমরা যদি এই অলিম্পিক ডের এই ধারণাকে ছড়িয়ে দিতে পারি সারা বাংলাদেশে, তাহলে অবশ্যই আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি জাগরিত থাকবে এবং এখন এই বর্তমান পরিস্থিতিতে আরও বেশি জরুরি। ঢাকায় অনেক মাঠ ছিল, সেখান থেকে বহু ক্রীড়াবিদ জন্ম নিয়েছে। এখন ঢাকা শহরে মাঠের সংখ্যা একেবারেই কমে গেছে, সেখানে সমস্ত বিল্ডিং যে উঠেছে এবং এই শারীরিক কসরত, শারীরিক অ্যাক্টিভিটিস করার জায়গা প্রতিনিয়ত কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের এই কার্যক্রম অত্যন্ত ফলপ্রসূ হবে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। ঢাকা সেনানিবাসের আরবি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অংশগ্রহণ করেন। সেনাপ্রধানের সভাপতিত্বে বিওএর কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমস, ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমস ও 14তম সাউথ এশিয়ান গেমসের বাজেট প্রাপ্তি সাপেক্ষে আরও বেশি সংখ্যক খেলোয়াড়ের অংশগ্রহণ অনুমোদিত হয়। 2026 সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত 23তম কমনওয়েলথ গেমসকে উন্মুক্ত কোটায় অ্যাথলেটিক্স, সুইমিং, বক্সিং এবং জিমন্যাস্টিক ডিসিপ্লিন সহ 15 জন খেলোয়াড় এবং কোয়ালিফাই করার সাপেক্ষে ভারোত্তোলন ডিসিপ্লিনে আরও 5 জন সহ মোট 20 জন খেলোয়াড়কে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগল ডিজিটাল সেবা গুগল ওয়ালেট, যা সাধারণভাবে গুগল পে নামে পরিচিত। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে গুগল মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এই ডিজিটাল লেনদেন সেবা চালু করে সিটি ব্যাংক পিএলসি, যার ফলে এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকরা মাস্টারকার্ড বা ভিসা কার্ড গুগল ওয়ালেটে সংযুক্ত করে ব্যবহার করা যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, ভবিষ্যতে বাংলাদেশের ক্যাশলেস সমাজ বিনির্মাণে কার্যকরী ভূমিকা রাখবে গুগল পের ব্যবহার। অনুষ্ঠানে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসি এন্ড জ্যাক বসন ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরিফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশে প্রথমবারের মতো স্থানীয়ভাবে হোস্ট করা টিয়ার 4 ক্লাউড প্ল্যাটফর্ম চালু করল রবি আজিয়েটা। পিএলসির সহযোগী প্রতিষ্ঠান এক্সেন্ট্রেক ঢাকার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তারা। ক্লাউডটির অবকাঠামো, সক্ষমতা ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। জানানো হয়, বৈশ্বিক মানের নির্ভরতা, নিরাপত্তা ও সম্প্রসারণের মানদণ্ড পূরণ করবে টিয়ার 4 ক্লাউড
প্ল্যাটফর্মটি। তারা জানান এটি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির জন্য একটি বড় অগ্রগতি এবং স্থানীয় প্রযুক্তি সক্ষমতার মাইল ফলক। যশোরের টিয়ার 4 মানের ডাটা সেন্টার রয়েছে বলেও জানানো হয়। সালের বাংলাদেশের ডিজিটাল বিনোদনের জগতের বৈচিত্র্য ও বিবর্তন তুলে ধরতে চতুর্থবারের মতো 29টি ক্যাটাগরিতে পুরস্কার দেবে ব্লেন্ডার চয়েস দ্য ডেইলি স্টার ওটিটি প্ল্যাটফর্ম। এ উপলক্ষে রাজধানীর ডেইলি স্টার ভবনে এক সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় তারা বলেন, বাংলাদেশের ওটিটি ও ডিজিটাল কন্টেন্ট নির্মাতাদের স্থানীয় ও বৈশ্বিক অবস্থানকে স্বীকৃতি দিতে এই আয়োজন। চলচ্চিত্র, নাটক, সিরিজ ক্যাটাগরি, মিউজিক, সমালোচকদের বিভাগ, কন্টেন্ট নির্মাতা ও পিপলস চয়েস ক্যাটাগরিতে এসব পুরস্কৃত হবে। যৌথভাবে এর আয়োজন করেছে স্পানি টি লিমিটেড ও দ্য ডেইলি স্টার। প্রসাধনী খাতে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2025 পেয়েছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে 16টি ক্যাটাগরিতে মোট 30টি প্রতিষ্ঠানকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাইদ। পরিবেশ সংরক্ষণে প্রতিষ্ঠানের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধার কথাও তুলে ধরেন সিইও। বৈশাখী পেরিয়ে গেলেও ফ্রান্সের প্যারিসে বৈশাখী উৎসব আয়োজনে মেতেছেন প্রবাসী বাংলাদেশিরা। স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের উদ্যোগে রাজধানীর প্যারিসের প্লাস দো ফেথ প্রাঙ্গণে আয়োজন করা হয় দিনব্যাপী এই বৈশাখী উৎসব ও মেলা। উৎসুক জনতার ভিড়ে জমজমাট হয়ে ওঠে প্রাঙ্গণটি। রঙিন ফেস্টুন, মুখোশ আর ঐতিহ্যবাহী শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় বাঙালির বর্ষবরণ উৎসব। মেলায় প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মেলায় আরও ছিল দেশীয় পণ্যের স্টল, ঐতিহ্যবাহী খাবার ও হস্তশিল্পীর প্রদর্শনী। 3 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার শিকার চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে গুইঝৌ প্রদেশের 2টি শহর। ইতিমধ্যে শহরের 2টির বাসিন্দাদের উঁচু এলাকায় আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। নিখোঁজ 5 নাগরিকের সন্ধানে চলছে উদ্ধার কাজ। এছাড়াও পাহাড় ধসের কারণে বন্ধ হয়েছে কয়েকটি হাইওয়ে। আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জলবায়ু পরিবর্তনের কারণে এমন আকস্মিক বন্যা দেখা গেছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের তথ্য বলছে, গড় বৈশ্বিক উষ্ণতার চেয়েও দ্বিগুণ হারে বাড়ছে এশিয়ার তাপমাত্রা। চীনের গুয়াংঝু শহরের জাহাজের ধাক্কায় একটি সেতুর অংশ ভেঙে নদীতে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছে। ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় গণমাধ্যম। তবে এই দুর্ঘটনার পর চালকসহ একটি ট্রাকের সামনের অংশ ব্রিজের ভেঙে অংশে ঝুলে থাকার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে কারণে মুহূর্তে আলোচিত এক খবরে পরিণত হয় এই দুর্ঘটনা। চীনা পরিবহন মন্ত্রণালয় বলছে, এদিন স্থানীয় সময় সকাল 5:51 ওই ব্রিজের একটি ফাটল দেখা যায়। তাৎক্ষণিকভাবে সেতুর দ্বিমুখী ট্রাফিক বন্ধ করা হলেও তার আগেই ঘটনাচক্রে ট্রাকটি সেতুর সামনে ঝুলে থাকতে দেখেন উদ্ধারকর্মীরা। পরে ওই চালককে নিরাপদে ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে। এবার খেলার প্রসঙ্গ। প্রায় 18 বছর পর কলম্বোর সিংহলজির স্পোর্টস ক্লাব মাঠে খেলতে নামা জয় দিয়ে রাঙাতে চান বাংলাদেশি কোচ ফিল সিমন্স। সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে ফিরছেন মেহেদী হাসান মিরাজ, নিশ্চিত করেছেন তিনি। I think there's a lot of confidence from the way we played. It's not going to be an easy thing to win the match, but that's what we're going to be trying to do. Same thing that we're trying to do in goal.
I'm the type of person when I go into a match, I'm looking to win and find the best way to win it. Miraz coming back in, he will do what he has to do, but everybody else still has to do their job. It depends on what we see today. As I say, we haven't seen it, we just got here. শ্রীলঙ্কায় খেলায় সব সময় চ্যালেঞ্জিং, তবে প্রথম টেস্টে যেহেতু বাংলাদেশ ভালো খেলেছে তাই কলম্বোতেও টাইগারদের ধারাবাহিকতা চান হাবিবুল বাশার সুমন। অন্যদিকে সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবদিন নান্নু মনে করেন টেস্ট ক্রিকেটে ভালো করার জন্য অবকাঠামো উন্নতির বিকল্প নেই। শ্রীলঙ্কা কিন্তু আমাদের জন্য একটা ডিফিকাল্ট জায়গা। আমরা কিন্তু শ্রীলঙ্কায় ভালো করাটা আমাদের কষ্ট হয় করতে, বাট এবার আমরা খুব একটা প্রমিজিং স্টার্ট করেছি ফার্স্ট টেস্ট ম্যাচে। আমাদের কনসিস্টেন্টলি ভালো করতে, আমরা কিন্তু সেটা করেছিলাম একবার পাকিস্তানে, কিন্তু সেটা করেছি আমরা। পাকিস্তানে কিন্তু শ্রীলঙ্কাতেও বেটার সাইড ছিল। আই হোপ যে আমরা এই টেস্ট সিরিজে আবার সেটা রিপিট করতে পারবো। অন্যান্য টেস্ট প্লেইং নেশন যেভাবে ডেভেলপ করে গিয়েছে ওদের অবকাঠামো নিয়ে, ওদের স্ট্রাকচার নিয়ে, তো আমরা সেভাবে তার 20% করতে পারিনি। আমরা এখনো ফার্স্ট ক্লাস টিম তৈরি করতে গিয়ে আমাদের টিম ম্যানেজমেন্ট 72 ঘন্টা আগে ঠিক করতে হয়। এভাবে তো একটা টেস্ট প্লেইং নেশনে এটা চলতে পারে। একটা প্ল্যান করা হয়েছে, এটা ইনশাল্লাহ আশা করি আগামী সিজন থেকে শুরু হবে। খুলনা, রাজশাহী ও সিলেটের পর এবার চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট উৎসব। টেস্ট স্ট্যাটাস পাওয়ার 25 বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন সম্পন্ন হয়। চট্টগ্রামে ক্রিকেট উৎসবের এই আয়োজনে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন সহ বিসিবির অন্যান্য কর্মকর্তারা। এ সময় জেলা প্রশাসকের উপস্থিতিতে ক্ষুদে ক্রিকেটারদের মধ্যে ম্যাচ আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেট বিকেন্দ্রীকরণে বিসিবির এই প্রচেষ্টার ক্রিকেটের প্রসার বৃদ্ধির জন্য আলোচনা হয় কার্যকরী পরিকল্পনা। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে ছবি অঙ্কন সহ নানা প্রতিযোগিতা ও সবশেষে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন বিসিবি কর্তারা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি 210 ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড করেছেন ইংলিশ ব্যাটার জো রুট। ইংল্যান্ডের সেরা ব্যাটার জো রুট হেডিংলিতে 293 ইনিংস পূরণ করেছেন 210 ক্যাচ। এই তালিকায় অবশ্য তিনি যৌথভাবে শীর্ষে আছেন। ভারতের কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়ও 301 ইনিংসে নিয়েছেন 210 ক্যাচ। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে রুটের কাছাকাছি আছেন কেবল স্টিভ স্মিথ। তালিকার 4-এ থাকা অস্ট্রেলিয়ান ক্রিকেটারের ক্যাচ 200টি। 205 ক্যাচ নিয়ে তালিকায় 3-এ আছেন শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে। আর দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস 200 ক্যাচ নিলেও স্মিথের চোখে 92 ইনিংসে বেশি সময় নেয়ার আছেন তালিকায় 5-এ। এশিয়ান কাপ বাছাই পর্বে অংশগ্রহণের আগে শেষ দিনের মতো দেশে অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার সকাল 8টা থেকে অনুশীলন শুরু করে আফিদা রিপারা। বাফুফের ক্যাম্পে থাকা নারীদের সঙ্গে বিকেএসপির ফুটবলারও এদিন পিটার বাটলারের সামনে নিজেদের ঝালিয়ে নেন। টুর্নামেন্টে অংশ নিতে বুধবার রাত 2:45 মিয়ানমারের উদ্দেশ্যে উড়াল দেবেন বাংলাদেশের নারী ফুটবলাররা। আসরের প্রস্তুতি হিসেবে জর্ডানের ত্রিদেশীয় সিরিজে আত্মবিশ্বাসী যোগাচ্ছে দেশের নারীদের। বাছাই পর্বে সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার, বাহরাইন এবং তুর্কমেনিস্তান। টুর্নামেন্টে বাংলাদেশের মিশন শুরু হবে 29 জুন। কোথায় ভুল হয়েছে, কোথায় ঘাটতি ছিল সেগুলো আমাদের বোঝার ক্ষমতা হয়েছে, কারণ জর্ডান আর ইন্দোনেশিয়ার সাথে খেলার কারণে বাহরাইন, তুর্কমেনিস্তান, মিয়ানমার ওদের সাথে খেলবো, ফাইট করব, ইনশাল্লাহ ফাইট করে আমরা যেন অস্ট্রেলিয়া যেতে পারি। মিয়ানমার অনেক বেশি স্ট্রং, শুধু র্যাঙ্কিং না, তারা 5 বার এশিয়া কাপ কোয়ালিফাইং, এশিয়া কাপ, উইমেন্স এশিয়া কাপ খেলেছে 5 টাইমস, এবং তাদের হোম গ্রাউন্ড সব কিছু মিলিয়ে তারা অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে। যে টিমটা এখন তৈরি করা হয়েছে সেটা হচ্ছে সিনিয়র জুনিয়র মিলে যে টিম, তারা আমি মনে করি অনেক স্ট্রং টিম। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।